ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির সকল শিক্ষার্থীকে কেমিস্ট্রি বিষয়ের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমাদের কেমিস্ট্রির বিষয় কোড হচ্ছে 65913। আজকে লাইভ ক্লাস 6, আজকে 13 তারিখ। আর আমি তোমাদের সাথে আছি শারমিন ফারজানা, ইনস্ট্রাক্টর নন টেক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা গত ক্লাসে আয়নিক সাম্যাবস্থা অধ্যায়টি শুরু করেছিলাম। এটি তোমাদের দ্বিতীয় অধ্যায়। গত ক্লাসে অম্ল, ক্ষারক, এদের বৈশিষ্ট্য, লবণ কত প্রকার, কি কি, নির্দেশক ইত্যাদি বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে আমি বেশ কিছু বাড়ি কাজ দিয়েছিলাম। সেগুলো তোমরা সেশনাল খাতায় সুন্দরভাবে করে ফেলবে, যাতে করে কলেজ খোলার পরে আমি সেগুলো মূল্যায়ন করতে পারি। তাহলে দেখো, আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আয়নিক সাম্যাবস্থা অধ্যায়ের বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা আজকে পড়ে ফেলবো। প্রথম প্রশ্ন ছিল আজকের, রাজঅম্ল কি, পিএইচ ও পিওএইচ কি, নর্মালিটি, প্রমাণ দ্রবণ, মোলার দ্রবণ, টাইট্রেশন, প্রশম বিন্দু বা শেষ বিন্দু কাকে বলে, বাফার দ্রবণ কি, এর ক্রিয়াকৌশল আলোচনা করো। আচ্ছা, প্রথমেই শিখি রাজঅম্ল কি। 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড ও 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের আনুপাতিক মিশ্রণ হলো রাজঅম্ল বা অ্যাকুয়া রেজিয়া। এর রাসায়নিক সংকেত হচ্ছে HNO3 × 3HCl, অর্থাৎ এই যে HNO3 হলো নাইট্রিক অ্যাসিড আর HCl হলো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে রাজঅম্ল বা অ্যাকুয়া রেজিয়াতে। এখন এদের মধ্যে যখন বিক্রিয়া ঘটে তখন কি কি তৈরি হয়, NaCl, ক্লোরিন আর হচ্ছে পানি। এই যে দেখো, রাজঅম্লের ছবিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটি হলুদ কমলা বর্ণের ধূমায়মান একটা তরল পদার্থ। স্যাকরারা সাধারণত স্বর্ণ গলাতে এটি ব্যবহার করে, অর্থাৎ গোল্ড, প্লাটিনাম, ইরিডিয়াম প্রভৃতি অভিজাত ধাতু এতে গলে যায়, যা অন্য কোনো অ্যাসিড এককভাবে পারে না। আচ্ছা, এরপরে শিখবো, দেখো পিএইচ কি। পিএইচ হলো কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন ঘনত্বের লগারিদমের ঋণাত্মক মান, অর্থাৎ কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন ঘনত্বের লগারিদমের ঋণাত্মক মানকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। তাহলে হাইড্রোজেন আয়ন ঘনত্বের লগারিদম কি, log 10H+ আয়ন, এটাকে দেখিয়েছি আমরা এখানে। আর তাহলে পিএইচ সমান সমান আমরা লিখতে পারি পিএইচ = -log 10H+ আয়ন। এখন এই যে পিএইচ, এর গুরুত্ব বা ব্যাখ্যা সম্পর্কে জানবো। 1 নম্বর হলো দ্রবণের অম্লত্ব হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে বলে অম্লমিতি ও ক্ষারমিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি হলো, দ্রবণের অম্লত্ব হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে, অর্থাৎ H+ আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে। সে কারণেই অম্লমিতি এবং ক্ষারমিতিতে কিন্তু পিএইচ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন 2 নম্বরে দেখো, প্রশমন বিক্রিয়ার শেষ বিন্দু নির্ণয় করার জন্য ব্যবহৃত নির্দেশকের ক্রিয়া এর গাঢ়ত্বের উপর নির্ভরশীল। অর্থাৎ কি হলো, যে আমাদের যে প্রশমন বিক্রিয়া আমরা একটু পরে শিখবো এই সম্পর্কে, তার শেষ বিন্দু কিভাবে নির্ণয় করে, যে নির্দেশক দিয়ে আমরা একটা বিক্রিয়া শেষ হলো কিনা সেটা নির্দেশক বোঝার জন্য নির্দেশকটা আমরা ব্যবহার করি, আমরা গত ক্লাসে শিখেছিলাম। তাহলে এই যে আমাদের প্রশমন বিক্রিয়া, তার শেষ বিন্দু নির্ণয় করার জন্য যে নির্দেশক আমরা ব্যবহার করি, সেই নির্দেশকটা কিরকমভাবে কাজ করবে সেটা এই পিএইচ এর উপর নির্ভর করে। এখন 3 নম্বরে হলো মানব শরীরে যাবতীয় রাসায়নিক বিক্রিয়ায়, যেমন রক্তে, প্রস্রাবে, পাচক রসে, এই পিএইচ এর গাঢ়ত্ব নির্দিষ্ট সীমার মধ্যে থেকে একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করে থাকে। তাহলে পিএইচ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিনা আমাদের মানব শরীর থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখো, এই পিএইচটা আমরা কোথায় ব্যবহার করব, অর্থাৎ পিএইচ এর ব্যবহার। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তের পিএইচ এর মান 7.4 থাকে। এই মান সর্বদা অপরিবর্তিত থাকে। কোনো কারণে
এই মান যদি পরিবর্তিত হয়ে যায় তবে তা শরীরের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। 2 নাম্বার কি, মাটির পিএইচ এর মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে তখন গাছপালা মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে। মাটির পিএইচ এর মান 3 এর কম হলে অর্থাৎ অম্লীয় হলে গাছপালার মৃত্যু হয়। আবার মাটির পিএইচ এর মান 10 এর বেশি হলে মাটির উর্বরা শক্তি কিন্তু কমে যায়। ক্ষারকীয় মাটির পিএইচ কমানোর জন্য চুন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি বিভিন্ন সার ব্যবহার করা হয়। অন্যদিকে অম্লধর্মী মাটির পিএইচ এর মান বাড়ানোর জন্য বিভিন্ন নাইট্রেট সার যেমন পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এর ফসফেট সার যেমন টিএসপি, সুপার ফসফেট ইত্যাদি ব্যবহার করা হয়। তার মানে আমাদের অম্লীয় মাটি, ক্ষারীয় মাটি যদি থাকে চাষবাসের জন্য, তখন কি হয় যে তাদের পিএইচ এর মান বাড়ানো কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের সার কিন্তু ব্যবহার করে থাকি। এরপরে দেখো কিছু সংজ্ঞা শিখব। পিওএইচ, প্রমাণ দ্রবণ, নরমালিটি কাকে বলে? পিওএইচ হচ্ছে কোনো দ্রবণের হাইড্রোক্সিল আয়ন ঘনত্বের লগারিদমের ঋণাত্মক মানকে ওই দ্রবণের পিওএইচ বলা হয়। পিএইচ এর সংজ্ঞার মতনই পিএইচ এর বেলায় কি থাকে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম থাকে, আর পিওএইচ এর বেলায় হাইড্রোক্সিল আয়ন ঘনত্বের লগারিদমের ঋণাত্মক মান থাকে। তাহলে আবার বলি, কোনো দ্রবণের হাইড্রোক্সিল আয়ন ঘনত্বের লগারিদমের ঋণাত্মক মানকে ওই দ্রবণের পিওএইচ বলা হয়। তাহলে পিওএইচ সমান সমান লিখতে পারি -log10 OH মাইনাস আয়ন। প্রমাণ দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা বা শক্তি জানা আছে তাকে প্রমাণ দ্রবণ বলা হয়। যেমন n/10 বা 0.1 সোডিয়াম কার্বনেট দ্রবণ হলো একটি প্রমাণ দ্রবণ। নরমালিটি, কোনো দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রব্যের গ্রাম তুল্য ভরের সংখ্যাকে ওই দ্রবণের নরমালিটি বলা হয়। নরমালিটিকে আমরা n দ্বারা প্রকাশ করি। নরমালিটি ইকুয়াল টু m/e/v। m হলো এখানে গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর, ই হচ্ছে দ্রব্যের তুল্য ভর, গুণন হলো লিটারে প্রকাশিত দ্রবণের আয়তন। তাহলে এই সূত্রটার সাহায্যে কিন্তু আমরা নরমালিটি বের করতে পারবো। এরপরে আরো দুইটা দ্রবণ শিখি আসো, নরমাল দ্রবণ, মোলার দ্রবণ। নরমাল দ্রবণ কি? যদি 1 লিটার দ্রবণে অ্যাসিড বা ক্ষারের 1 গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রবীভূত থাকে তবে দ্রবণটিকে ওই দ্রব্যের নরমাল দ্রবণ বলা হয়। তাহলে নরমাল দ্রবণ হতে গেলে 1 লিটার দ্রবণে অ্যাসিড বা ক্ষারের 1 গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রবীভূত থাকতে হবে। 1 লিটার দ্রবণে অ্যাসিড বা ক্ষারের 1 গ্রাম তুল্যভর দ্রব্য যদি দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণটিকে ওই দ্রব্যের নরমাল দ্রবণ বলা হয়। যেমন H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্যভর 49 গ্রাম। একটি দ্রবণের প্রতি লিটারে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের 49 গ্রাম ওজন হিসাবে দ্রবীভূত থাকলে ওই দ্রবণটিকে NH2SO4 দ্রবণ বা H2SO4 এর নরমাল দ্রবণ বলা হয়। মোলার দ্রবণ কি? 1 লিটার দ্রবণে 1 গ্রাম দ্রবীভূত থাকবে, তাহলে সেই দ্রবণটিকে আমরা মোলার দ্রবণ বলবো। তাহলে মোলার দ্রবণ হতে গেলে 1 লিটার দ্রবণে 1 গ্রাম মোল দ্রবীভূত থাকতে হবে। যেই দ্রব্যের মোলার দ্রবণ তুমি বানাবা সেই দ্রব্যটার 1 লিটার দ্রবণে 1 গ্রাম দ্রবীভূত থাকতে হবে। তাহলে 1 মোল HCl অর্থাৎ HCl এর পারমাণবিক ভর দেখো আমরা বের করে ফেলবো এখানে 1 + 35.5। 1 হচ্ছে হাইড্রোজেনের জন্য আর ক্লোরিনের জন্য আছে 35.5। তাহলে 36.5 হলো 1 লিটার পানিতে এই 36.5 গ্রাম দ্রব্য যদি দ্রবীভূত থাকে তাহলে তাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর মোলার দ্রবণ বলতে পারি। অনুরূপভাবে 1 মোল সোডিয়াম কার্বনেট এর বের করি। এই সোডিয়াম কার্বনেটের ভর বের করে ফেলছি দেখো 106 গ্রাম। এখন 1 লিটার পানিতে এই 106 গ্রাম দ্রবীভূত থাকলে তাকে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ বলা হবে। তাহলে নরমাল দ্রবণ আর মোলার দ্রবণ সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপরে আমরা যেটা শিখব, একটু আগে যে পিএইচ কাকে বলে শিখেছি সেই পিএইচ এর সীমা,
অম্লীয় ও ক্ষারীয় দ্রবণের পিএইচ এর সীমা কত হবে সেটা এখন শিখব। দেখো কোনো জলীয় দ্রবণে H+ আয়ন আর OH- আয়নের যে গুণফল, এটাকে আয়নিক গুণফল বলা হয়, যেহেতু দুইটাই আয়ন, তাহলে আয়নিক গুণফলের মান 10⁻⁻14 মোল পার লিটার হয়। অর্থাৎ দুইটা আয়ন যে আছে আমার, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এদের আয়নিক গুণফল কত হবে? 10⁻⁻14 হবে। এখন পানির ক্ষেত্রে কি হয়, এই যে আমার H+ আয়ন এবং OH- আয়ন আছে, পানির বেলাতে H+ এবং OH- এর আয়নের সংখ্যা কিন্তু সমান থাকে। সমান থাকার জন্য আমরা এটাকে সমান সমান দিয়ে এই আয়নিক গুণফলটিকে এভাবে আমরা কিন্তু লিখতে পারি। তার মানে পানির বেলাতে H+ আয়ন ইকুয়াল টু OH- আয়ন ইকুয়াল টু 10⁻⁻7 মোল পার লিটার আমরা লিখতে পারি। এখন দেখো যে কোনো দ্রবণ অ্যাসিড হবে না ক্ষারীয় হবে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। যে দ্রবণে আমার H+ আয়ন সংখ্যা বেশি হবে, অর্থাৎ OH- আয়নের তুলনায় H+ আয়নের সংখ্যা বেশি, সেই দ্রবণটি অ্যাসিডীয়। যে দ্রবণে H+ আয়নের চেয়ে OH- আয়নের সংখ্যাটা বেশি সেটি হচ্ছে ক্ষারকীয়। আর বিশুদ্ধ পানি অর্থাৎ ডিস্টিল ওয়াটার যেটাকে আমরা বলি, সেই বিশুদ্ধ পানির পিএইচ কিন্তু 7। এখন আমরা জানি যে 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 10⁻⁻14 ধরা হয়, এটা আমরা জানি, সূত্র আমরা একটু আগেই শিখলাম। এখন এই সেই লাইনটাকেই আমরা এখানে লিখলাম। দেখো H+ ইন্টু OH- আয়ন ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻14। এখন এখানে আমরা একটু পাটিগণিতের ক্যালকুলেশন করি। দেখো উভয় পক্ষে লগ নাও, উভয় পক্ষে লগ নাও, এই যে উভয় পক্ষে লগ নিয়েছি, তাহলে লগ H+ ইন্টু OH- আয়ন ইকুয়াল টু লগ 10⁻⁻14। তাহলে লগ H+ এই গুণ চিহ্ন থাকলে হবে প্লাস, আর যদি আমার ভাগ থাকে তাহলে হয় বিয়োগ। অর্থাৎ আমরা যে সূত্র জানি লগের সূত্র, লগের সূত্রে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে আমার এখানে আছে গুণ, আমি যোগ করলাম log H+ আয়ন প্লাস log OH- আয়ন ইকুয়াল টু log 10⁻⁻14। তাহলে log H+ আমরা পিএইচ এর যে সংজ্ঞা জানি যে H+ আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়, সেই সংজ্ঞা থেকে আমরা এখানে log H+ সমান সমান মাইনাস পিএইচ লিখেছি, কারণ এখানে মাইনাস ছিল না, এই জন্য এইখানে আমরা মাইনাসটা দিলাম। অনুরূপভাবে পিওএইচ এর সংজ্ঞা থেকেও কিন্তু আমরা লিখতে পারি যে log OH- ইকুয়াল টু মাইনাস পিওএইচ, আর এখানে আমার লগ চলে গেল, তাহলে থাকলো শুধু -14। তাহলে এখানে আমি মাইনাসগুলোকে উঠিয়ে দিই, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু থাকবে আমার 14। আশা করছি তোমরা এই অংশটুকু খুব ভালো করে বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করবে, তাহলে গাণিতিক বিষয়গুলো বুঝতে সুবিধে হয়। আচ্ছা, এখানে আমি একটা ছবি দেখিয়েছি, দেখো নিউট্রাল, এখানে লেখা আছে নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ। এই 7 হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ, যেটা নিউট্রাল 7। আচ্ছা, এখন এই নিউট্রাল থেকে তুমি যদি বাম দিকে যাও, অর্থাৎ 7 থেকে যদি এর মান কমতে থাকে, তাহলে সেই দ্রবণটি কিন্তু হয়ে যাবে অ্যাসিডিক বা অম্লীয়। আর এই নিউট্রাল 7 থেকে যদি বাড়তে থাকে, পিএইচ এর মান যদি বাড়তে থাকে, তাহলে সেই দ্রবণটি কিন্তু হয়ে যাবে ক্ষারীয়। তাহলে আমরা এই ছবিটা মনে রাখলে কিন্তু খুব সহজেই কোনো দ্রবণ অ্যাসিডীয় না ক্ষারীয় সেটা কিন্তু বুঝতে পারবো। তাহলে কি হবে যে 7 এর নিচে মান থাকলে সেটা হয়ে যাবে আমার অ্যাসিড, আর 7 এর উপরে যদি আমরা যেতে শুরু করি তাহলে সেটা হবে ক্ষারীয়। এবারে দেখো, যেহেতু এক অণু পানি থেকে একটা হাইড্রোজেন আয়ন ও একটি হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়, তাই বিশুদ্ধ পানিতে এদের ঘনমাত্রা কি থাকবে? সমান থাকবে। তার মানে H+ আয়ন ইকুয়াল টু হয়ে যাবে OH- আয়ন। এখন পানির আয়নিক গুণফল থেকে যদি আমরা এই দুটাকে গুণ করি, অর্থাৎ H+ আয়ন গুণন OH- আয়ন, তাহলে এদের স্কোয়ার হবে, কারণ যেহেতু পানির বেলাতে দুটো সমান থাকে, তাহলে স্কোয়ার করলে 10⁻⁻14 হবে। উভয় পক্ষে লগ নাও, log H+ এখানে স্কোয়ার তুলে দিলাম উভয় পক্ষ থেকেই, তাহলে হবে log H+ ইকুয়াল টু log 10⁻⁷। এখন পিএইচ ইকুয়াল টু তাহলে হয়ে গেল 7। পিএইচ log H+ হলো পিএইচ, এই পাশে একটা মাইনাস থাকে, এই পাশে একটা মাইনাস থাকে, দুটো মাইনাস চলে গেলে পিএইচ ইকুয়াল টু 7 হয়ে যায়। তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম যে বিশুদ্ধ পানির পিএইচ 7। পরীক্ষায় যদি আসে যে বিশুদ্ধ পানির পিএইচ 7 কিভাবে হলো বুঝিয়ে দাও, সেটা সেক্ষেত্রেও কিন্তু বড় প্রশ্ন আকারে আসলে আমরা এইভাবে লিখতে পারবো। এখন দুইটা ইম্পর্টেন্ট কথা এখানে লিখেছি, দেখো যে কোনো অ্যাসিড দ্রবণের পিএইচ 0 থেকে 7 এর মধ্যে থাকে, আর যে কোনো ক্ষারীয় দ্রবণের পিএইচ 7 থেকে 14 এর মধ্যে
সীমাবদ্ধ থাকে। এখন দেখো টাইট্রেশন, প্রশম বা শেষ বিন্দু। প্রশমন কাকে বলে? টাইট্রেশন কোনো নির্দেশকের উপস্থিতিতে একটা অজ্ঞাত মাত্রার দ্রবণকে অন্য একটি প্রমাণ বা জানা দ্রবণের সাথে বিক্রিয়া ঘটিয়ে এবং প্রশমিত করে এর মাত্রা নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে টাইট্রেশন। তাহলে টাইট্রেশন হতে গেলে আমাদের একটা নির্দেশক লাগবে, একটা অজ্ঞাত মাত্রার দ্রবণ লাগবে, আর একটা প্রমাণ দ্রবণ বা জানা দ্রবণ লাগবে। তাহলে এদের সবার উপস্থিতিতে আমরা বিক্রিয়া ঘটালে আমরা যে দ্রবণটার মাত্রা নির্ণয় করব, সেই দ্রবণটার মাত্রা নির্ণয় করার এই পদ্ধতিটাকেই আমরা টাইট্রেশন বলি। এরপরে দেখো প্রশম বা শেষ বিন্দু অর্থাৎ নিউট্রাল পয়েন্ট অর এন্ড পয়েন্ট। যে অবস্থায় অতি সামান্য অর্থাৎ 1 বা আধ ফোঁটা মাত্র অ্যালকালি যোগ করলেই 1 বা আধ ফোঁটা মাত্র অ্যালকালি, অতি সামান্য, তাহলে কি হবে? যোগ করলে অ্যাসিড সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যাবে। সেই বিন্দুটাকে আমরা কি বলবো? প্রশম বিন্দু বা শেষ বিন্দু। আর এই যে পুরো প্রক্রিয়াটা আমরা করলাম, এই প্রক্রিয়াটাকে বলবো প্রশমন প্রক্রিয়া। তাহলে এই প্রশমন জিনিসটা কি সেটা আমরা শিখি এখন। দেখো প্রশমন অর্থাৎ নিউট্রালাইজেশন, যে প্রক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়ার ফলে অ্যাসিড ও ক্ষার উভয়ই তাদের নিজস্ব ধর্ম সম্পূর্ণভাবে হারিয়ে নিরপেক্ষ বস্তুতে পরিণত হয়, তাকে প্রশমন বলে। তাহলে কি করতে হবে? এই অ্যাসিড এবং এই ক্ষার অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের দুজনের মধ্যে যদি বিক্রিয়া ঘটায় তাহলে এদের দুজনের ধর্ম সম্পূর্ণভাবে হারিয়ে এই যে লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে এবং পানি তৈরি হবে। তাহলে আমার কি হলো? যে HCl এবং NaOH অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার তাদের নিজেদের ধর্ম সম্পূর্ণভাবে হারিয়ে একটা নতুন বস্তু অর্থাৎ লবণ আর পানি তৈরি করলো। আচ্ছা, তাহলে এরপরে দেখো, এরপরে আমরা শিখবো বাফার দ্রবণ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হলেও যে দ্রবণের পিএইচ এর কোনো লক্ষণীয় পরিবর্তন সাধিত হয় না, সেই দ্রবণটাকে বাফার দ্রবণ বলা হয়। তাহলে কি করব? অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যেটাই আমি কোনো দ্রবণে দেই না কেন, সেই দ্রবণের পিএইচ যদি পরিবর্তন না হয় তাহলে সেই দ্রবণটাকে কিন্তু আমরা বাফার দ্রবণ বলবো। তাহলে বাফার দ্রবণটা তৈরি করব কেমনে? বাফার দ্রবণ হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের সাথে ওই অ্যাসিডের লবণটাকে মিশ্রিত করে বাফার দ্রবণ প্রস্তুত করব। তাহলে উদাহরণ কি? CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, এই সোডিয়াম অ্যাসিটেট, এদের দুইজনকে পানিতে দ্রবীভূত করে আমরা বাফার দ্রবণ প্রস্তুত করতে পারবো। এখন রক্ত একটা বাফার দ্রবণ। এই রক্তের পিএইচ এর মান হচ্ছে 9.8, এটা আমরা মনে রাখবো। এখন এই যে বাফার দ্রবণ শিখলাম, এই বাফার দ্রবণ দুই রকমের হয়, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, আরেকটি হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। এখন দেখি আসো অম্লীয় বাফার দ্রবণ কাকে বলবো। দ্রবণে অম্লীয় পরিবেশ বজায় রাখতে অম্লীয় বাফার ব্যবহার করা হয়। অম্লীয় বাফার সমূহের পিএইচ এর মান কিন্তু 7 এর নিচে থাকে, যেহেতু এটা অম্লীয় অ্যাসিড সুতরাং এর পিএইচ এর মান থাকবে 7 এর নিচে। আর অম্লীয় বাফারটা আমরা কিভাবে তৈরি করব? একটা শক্তিশালী ক্ষারের সাথে দুর্বল অ্যাসিডের লবণ মিশ্রিত করে। তাহলে শক্তিশালী ক্ষারের সাথে দুর্বল অ্যাসিডের লবণ মিশ্রিত করে আমরা অম্লীয় বাফার প্রস্তুত করব। অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিটেটের দ্রবণের বাফার কিন্তু একটা অম্লীয় বাফার, যার পিএইচ এর মান হচ্ছে 4.75। এখন আমি যদি এই অ্যাসিটিক অ্যাসিডকে বিক্রিয়া করি বাফার দ্রবণে, তাহলে সে H+ আয়ন দেবে আর এই অ্যাসিটেট আয়ন কিন্তু দেবে। এরপরে আসো ক্ষারীয় বাফার। মৃদু ক্ষারের সাথে তীব্র অ্যাসিড এবং সেই মৃদু ক্ষারের লবণের দ্রবণ মিশিয়ে যে বাফার দ্রবণ প্রস্তুত করা হয় তাকে ক্ষারীয় বাফার বলা হয়। মৃদু ক্ষারের সাথে তীব্র অ্যাসিড থাকতে হবে আর ওই মৃদু ক্ষারের লবণের একটা দ্রবণ থাকতে হবে। সেটা কি কি হতে পারে? যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা মৃদু ক্ষার, আর অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এই লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড, এদের মিশ্রণ একটা ক্ষারীয় বাফার দ্রবণ, যার পিএইচ হচ্ছে 9.25। তাহলে আমরা অম্লীয় বাফার দ্রবণ আর ক্ষারীয় বাফার দ্রবণ কাকে বলে এই সম্পর্কে জেনে নিলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের বাফার দ্রবণ কাজ করবে কিভাবে, অর্থাৎ আমরা যে দ্রবণে বাফার দ্রবণে H+ এবং OH- আয়ন দিব তারা কিভাবে কাজ করবে সেটা এখন আমরা দেখব। এই বাফার দ্রবণের ক্রিয়াকৌশল আলোচনা করার জন্য আমাদের অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট এর নিম্ন বিয়োজনটা আমরা বিবেচনা করব এর ক্রিয়াকৌশল ব্যাখ্যা করার জন্য।
তাহলে বাফার দ্রবণে যখন অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হবে তখন সে CH3COO মাইনাস আয়ন দিবে আর একটা H প্লাস আয়ন দেবে। অপরদিকে যখন সোডিয়াম অ্যাসিডেট অর্থাৎ CH3COONA যখন বিয়োজিত হবে তখন সে অ্যাসিটেট আয়ন দেবে এবং সেই সাথে সোডিয়াম আয়ন দেবে। এখানে আমি একটা ছবি দেখিয়েছি, একদম সহজ কথায় তোমাদের বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা এই ছবিতে দেখানো আছে। একটু খেয়াল করে দেখো যে আমার বাফার দ্রবণে কি কি থাকে আমরা জানলাম যে অ্যাসিটিক অ্যাসিড থাকবে CH3COOH, আর একটা থাকবে CH3COONA এর লবণ অর্থাৎ যে অ্যাসিড তার লবণ থাকলো। এবারে এই যে CH3COOH বাফার দ্রবণে গিয়ে বিয়োজিত হয়ে কি করবে, H প্লাস আয়ন দেবে আর একটা অ্যাসিটেট আয়ন দেবে, CH3COO মাইনাস আয়ন দেবে। এখন আমরা যখন দ্রবণে এই OH মাইনাস আয়ন যোগ করব বাইরে থেকে, তখন এই OH মাইনাস আয়ন গিয়ে এই যে H প্লাস আয়নটা আছে এর সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমাদের পানি তৈরি করবে। অপরদিকে এই যে আমার লবণ আছে CH3COONA সোডিয়াম অ্যাসিটেট লবণ বাফার দ্রবণে একটা সোডিয়াম আয়ন দিবে আর CH3COO মাইনাস আয়ন দেবে। এখন দ্রবণে যখন আমি H প্লাস আয়ন যোগ করব তখন ওই H প্লাস আয়ন কি করবে, এই যে CH3COO মাইনাস আয়নটা আছে এর সঙ্গে সে যুক্ত হবে এবং CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। তার মানে আমরা এই ছবিটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে আমি বাইরে থেকে H প্লাস বা OH মাইনাস আয়ন যেটাই আমি বাফার দ্রবণে দেই না কেন, সে কি করে বাফার দ্রবণে এই H প্লাস এবং OH মাইনাস আয়নটা প্রশমিত হয়ে যায়। তারা এই দ্রবণের আয়নের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। তাহলে এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আমাদেরকে এখন লিখতে হবে, লিখে বুঝিয়ে দিতে হবে। তাহলে প্রথমে আমরা আসো H প্লাস আয়ন যদি আমি বাইরে থেকে দেই তাহলে সেই আয়নটার অপসারণ কিভাবে হবে সেটা একটু দেখি। যে বহিরাগত H প্লাস আয়নের অপসারণ, যখন সামান্য পরিমাণ অ্যাসিড অর্থাৎ H প্লাস আয়নগুলো দ্রবণে যোগ করা হয় তখন সংযুক্ত H প্লাস আয়নগুলো দ্রবণে অবস্থিত CH3COO মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে নিম্নরূপে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে আবদ্ধ হয়ে যায়। বিক্রিয়াটা দেখো, এই যে আমি H প্লাস আয়ন দিলাম, এ কি করবে CH3COO মাইনাস আয়নের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এই যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড সে উৎপন্ন করে ফেলবে। যেমন HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি দেই তাহলে সে আবার ওই লবণের সঙ্গে যুক্ত হবে, লবণের সাথে বিক্রিয়া করে কি করবে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে আর সোডিয়াম ক্লোরাইড একটা লবণ তৈরি করবে। আমাদের যেই CH3COOH এই অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সে দুর্বল, সেজন্য সে কিন্তু অতি সামান্য পরিমাণে বিয়োজিত হবে, যার কারণে H প্লাস আয়নের মাত্রার কিন্তু তেমন কোনো লক্ষণীয় পরিবর্তন হবে না। আচ্ছা, এরপরে আসবো আমরা বহিরাগত OH মাইনাস আয়নের অপসারণটা কেমন করে করব। সামান্য ক্ষার অর্থাৎ OH মাইনাস আয়ন বাফার দ্রবণে যদি যোগ করো তাহলে সংযুক্ত OH মাইনাস আয়নগুলো দ্রবণে উপস্থিত অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, করে অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তথা পানি উৎপন্ন করবে। দেখো বিক্রিয়াটা দেখে নাও, যে OH মাইনাস আয়ন আমি যোগ করলাম, আমাদের এই অ্যাসিডিক অ্যাসিড আছে এর সঙ্গে সে বিক্রিয়া করলো, করে CH3COO মাইনাস আয়ন তৈরি হয়ে গেল আর আমার ওই OH মাইনাস আয়ন গিয়ে ওই H প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে পানি বা H2O তৈরি করে ফেললো। নিচে বিক্রিয়াটা দেখো, NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড CH3COOH সোডিয়াম অ্যাসিটিক অ্যাসিড, এরা দুজন বিক্রিয়া করলে কি হয়, এই যে পানি তৈরি হয় আর লবণ তৈরি হয়। তাহলে এখানেও পানি অতি সামান্য পরিমাণে বিয়োজিত হয়, কেননা পানি হচ্ছে অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার হিসাবে আমরা H প্লাস আয়ন বা OH মাইনাস আয়ন কোনো বাফার দ্রবণে যোগ করা হোক না কেন তা অপসারিত হয় এবং কোনো ক্ষেত্রেই H প্লাস আয়নের ঘনমাত্রা তথা pH এর মান পরিমাণ অনুযায়ী পরিবর্তিত হয় না। আচ্ছা, আশা করি তোমরা এই প্রশ্নটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন দেখো আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, আজকের ক্লাসের বাড়ির কাজ। আগের বাড়ির কাজগুলো তোমরা সঠিকভাবে করবে, শুধু করলেই হবে না, সুন্দর করে পড়বে সাথে। তাহলে প্রথম বাড়ির কাজটা হলো পিএইচ বলতে কি বুঝো, পিএইচ এর গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার হলো বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমরা সেশনাল খাতায় সুন্দর করে লিখে নোট করে মুখস্থ করে ফেলবে। আর তোমাদের আজকের ক্লাস রিভিউ দেখো, আমরা অধ্যায় 2 আবার একটু দেখে নেই। আয়নিক সাম্যাবস্থা পড়ছিলাম, এখানে আজকে পড়েছি রাজম্ল, পিএইচ, পিওএইচ পড়েছি, নরমালিটি, প্রমাণ দ্রবণ, মোলার দ্রবণ, টাইট্রেশন, প্রশম বিন্দু বা শেষ বিন্দু। আর আরেকটি প্রশ্ন পড়েছি বাফার দ্রবণ কাকে বলে আর এর ক্রিয়া কৌশল আলোচনা করো।
তাহলে তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে আজকের আমাদের এই ক্লাস নিয়ে, কোনো বিষয় নিয়ে, তাহলে সেগুলো আমাকে কমেন্টসে জানাবে। আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি।